এরকম ধরনের কিছুটা, হ্যাঁ এরকম ধরনের শেপ। তো এটা আমি দেখতেছি এটার কতগুলো লেয়ার আছে, কি মাসেল লেয়ার আছে, ঠিক আছে, ভিতরে কতগুলো চেম্বার আছে, হ্যাঁ 4টা চেম্বার থাকে এরকম, কিভাবে আছে, কতটুকু চওড়া আছে, কতটুকু আছে, কতটুকু পাম্প করতেছে না করতেছে, এগুলো হচ্ছে কিসের মধ্যে, অ্যানাটমির মধ্যে পড়বে। আর ও কিভাবে পাম্প করতেছে, কতক্ষণ পাম্প করতেছে, এই যে কন্টিনিউয়াস যে পাম্প বা হার্ট বিট হচ্ছে, নিয়ে কি রক্ত নিচ্ছে, কিভাবে রক্তগুলো চারিদিকে ছড়ায় দিচ্ছে, এটা কি এটা হচ্ছে ফিজিওলজির মধ্যে পড়বে। কারণ কি হার্টটা কিভাবে কাজ করতেছে, সেম লাংস, আমি লাংস আমাদের দেখতে কেমন একটু এরকম ধরনের, ঠিক আছে। এই তো ও যখন অ্যানাটমির মধ্যে যদি ভাগ করি তাহলে তখন ব্যাপারটা কেমন আসবে, যে ও দেখতে কেমন, ওর কতগুলো লেয়ার আছে, ঠিক আছে, ভিতরে কি কি আছে না আছে, এটা যদি আমি সেকশন করি মানে কাটি, তাহলে ভিতরে কি কি জিনিসগুলো আছে, এগুলো যেটা আমি পড়াশোনা করব, ঠিক আছে, সেটা হচ্ছে আপনার মানে গঠন, মেন কথা হচ্ছে গঠন, এই হার্টের গঠন কিভাবে, লাংসের গঠন কিভাবে, এগুলো যেটার মধ্যে পড়বে সেটা হচ্ছে অ্যানাটমি। আর গঠনগত কার্যকারিতা মানে গঠন তো আমি দেখলাম, এখন এটা কিভাবে কাজ করতেছে সেটা কিসের মধ্যে পড়বে, ফিজিওলজি। তাহলে এটুকু তো আমি এমনি জানলাম, কিন্তু পরীক্ষার খাতায় তো আমার এভাবে লেখা যাবে না, তাহলে আমাকে কিভাবে লিখতে হবে সেটা আমার আসে না, আমরা একটু পড়ি। অ্যানাটমি মানে কি লিখছে এখানে, ব্যবচ্ছেদ বিদ্যা, কিন্তু এটা কি বোঝা যায়, ব্যবচ্ছেদ বিদ্যা মানে তো আমরা বুঝি না। এটা একদম সিম্পলি মাথায় রাখবেন যে গঠন নিয়ে যে চিকিৎসাবিদ্যা আলোচনা করা সেটা হচ্ছে অ্যানাটমি, আর কার্যকারিতা নিয়ে মানে কিভাবে কাজ করে যেখানে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে ফিজিওলজি সাবজেক্ট। অ্যানাটমি একটা সাবজেক্ট, একটা বই, অনেক ভাস্ট একটা বই, ফিজিওলজি সেই জিনিস, ঠিক আছে। মানে অ্যানাটমি আমি পড়তেছি কি কি আছে আমার শরীরে না আছে যেগুলো এগুলো, আর ফিজিওলজি কিভাবে এরা কাজ করতেছে প্রতিনিয়ত, ঠিক আছে, কার সাথে কে রিলেটেড, কিভাবে কাজ করতেছে, এটা হচ্ছে ফিজিওলজির মধ্যে পড়ে। তাহলে এখন এখানে কি লিখছে দেখেন, অ্যানাটমি চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় দেহের গঠন নিয়ে আলোচনা করে, কারণ আমার শুধু লাংস হার্ট না, তো আরো তো অনেক কিছু আছে, তাই না, ইচ এন্ড এভরিথিং, সেজন্য বলছে কি দেহের গঠন নিয়ে আলোচনা করা হয়, তাকে বলা হয় অ্যানাটমি। কি বলছে, হার্ট, লাংস, লিভার এগুলোর গঠন। আর ফিজিওলজি কি চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় সংগঠিত বিভিন্ন কাজ নিয়ে, মানে আমার শরীরে তো সম্পূর্ণ কাজ হচ্ছে, আমি খাবার খাচ্ছি, তাই না, এই খাবারটা কিভাবে যাচ্ছে, কোথায় হজম হচ্ছে, হজম হওয়ার জন্য কি কি লাগতেছে না লাগতেছে, এগুলো সব এটা সিস্টেমের মধ্যে পড়তেছে এবং একটা কাজের মধ্যে পড়তেছে। এটা হচ্ছে আপনার কিসের মধ্যে যাবে, এই ফাংশনটা ফিজিওলজির মধ্যে। কিন্তু আবার এর মাঝখানে আমার কি কি দরকার হচ্ছে, স্টোমাকের দরকার হচ্ছে, ঠিক আছে, আর ওই যে স্মল ইন্টেস্টাইন মানে ওই যে আমার যে নাড়ি ভুঁড়ি থাকে না, গরুর যে নাড়ি ভুঁড়ি খায় ওগুলো, ঠিক আছে, মানে এটা বাংলা ইংলিশটা মেডিকেল টার্ম হচ্ছে ইন্টেস্টাইন, ঠিক আছে। তো ওরা কিভাবে এটার মধ্যে কাজ করতেছে সেটার মধ্যে যদি আপনি ধরেন কাজ হিসেবে, তাহলে ফিজিওলজি। আর ওরা দেখতে কেমন, কি আছে না আছে, এগুলো হলে তখন অ্যানাটমির মধ্যে পড়বে। তাহলে কি বলছে, চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় দেহের সংগঠিত বিভিন্ন কাজ নিয়ে আলোচনা করা তাকে ফিজিওলজি বলে, যেমন হার্ট, লাংস, লিভারের কাজ। বোঝা গেল? এখানে কোনো সমস্যা না। এখন আসেন পরের কোশ্চেন, অ্যানাটমি এন্ড ফিজিওলজি চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কেন? অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট দেখেন, এখানে একটা কথা বলছে, দেহের কোষকলা বলতে কি, টিস্যু আছে না আমাদের শরীরের, টিস্যু আমরা বললে আমাদের শরীরে অসংখ্য হাজার 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 লক্ষ লক্ষ টিস্যু আছে, ঠিক আছে, আমাদের টিস্যু দিয়েই শরীর গঠিত, ঠিক আছে, এবং টিস্যুগুলো দেখতে এরকম, ঠিক আছে, একটার পর একটা লেয়ার, হ্যাঁ এরকম এভাবে করে আস্তে আস্তে আলাদা আমাদের শরীর গঠন করছে। তো এই জন্য বলছে যে টিস্যু। আর একটা কথা বলছে দেখেন, অর্গান মানে কি, এই কথাটা নতুন, অঙ্গ মানে আমাদের শরীরের যে অঙ্গ সেটা। তাহলে বলছে অ্যানাটমি পাঠ করলে দেহের কোষ কলা মানে দেহের যা আমাদের টিস্যু আছে, মাসেল আছে, বিভিন্ন রকম অর্গান মানে অঙ্গ আছে, ঠিক আছে, বা সিস্টেম বলতে যে এই সিস্টেমগুলো যেগুলো কিভাবে আছে, কি সিস্টেম ভাবে আমাদের শরীরে আছে। আমরা প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এখানে চোখ আছে, নাক আছে, মুখ আছে, ভিতরে আমরা খাদ্য নালী আছে, শ্বাসনালী আছে, তাই এটার কথা বলতেছে যে সিস্টেমের গঠন সম্পর্কে জানা যায়। ফিজিওলজিও পাঠ করলে এই গঠনগুলো কিভাবে কাজ করতেছে সেটা সম্বন্ধে জানা যায়। তাহলে যখন আমি জানবো দেহের গঠন কিভাবে আছে এবং দেহের এই গঠনগুলো যেভাবে আছে এবং তারা কিভাবে ফাংশন করতেছে, আমি তো গঠন দেখতে পাচ্ছি যে আমি এই দাঁড়ায় আছি, আমার চোখ নাক এখানে আছে, কিন্তু চোখ কিভাবে কাজ করতেছে, কিভাবে আমার দেখার জন্য হেল্প করতেছে, ঠিক আছে, আমার হাত তো আছে এখানে, কিন্তু হাতটা যে আমি নাড়াচ্ছি নিশ্চয়ই কোনো একটা সিস্টেমের মাধ্যমেই তো নাড়াচ্ছি, একা একা তো নড়তেছে না, মাসেল আছে, লিগামেন্ট আছে, ঠিক আছে, ব্রেন থেকে আমার এখানে সেন্স দিচ্ছে যে হ্যাঁ আমি এখন এটা করবো সে অনুযায়ী। তাহলে এই যে ফাংশনগত যে কাজ সেগুলো জানলে কি হবে, ফিজিওলজি। তাই বলছে যে দেহের গঠনগত এবং কার্যগত মানে গঠনে কোনো সমস্যা হচ্ছে কিনা কিংবা ফাংশনিং এ কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা জানার জন্য আমার অ্যানাটমি এবং ফিজিওলজি লাগলে এটা তার মানে কি, নর্মাল আমার প্রসেস আমি জানি যে আমি ভাত খাই, খেলে আমার এভাবে করে খাওয়ার মুখ দিয়ে খাওয়ার পরে সেটা আমার গলা দিয়ে গেল,
দেন খাদ্যনালী দিয়ে আমার স্টোমাকে মানে পাকস্থলীতে জমা হলো, তারপরে ওখানে হজম টজম হয়ে আমার পায়ের পথে বের হয়ে যাচ্ছে। এটা তো আমি জানলাম, ঠিক আছে, এটা নর্মাল প্রসেস। এখন এর মাঝখানে কোনো সমস্যা হচ্ছে কিনা, যখন আমি এই নর্মাল প্রসেসটা জানবো তাহলে কোনো সমস্যা হলেও আমি তখন বুঝতে পারবো। তাই এখানে বলছে দেহের গঠনগত কার্যকলাপ অস্বাভাবিকতা হচ্ছে কিনা সেটা বোঝা যায় যদি আমি নর্মাল প্রসেস, সাপোজ ধরেন আমি 10 নম্বর থেকে 12 নম্বর পর্যন্ত আসবো বা যে কোনো একটা রুটে আমি গেলাম, হ্যাঁ, নর্মাল প্রসেস একটা সোজা আছে, কি বলে পথ আছে, আমি জানি কোনো একটা এখানে ঝামেলা হয়েছে, ঠিক আছে, আমি আসলাম দেখলাম যে এখানে একটা ঝামেলা হয়েছে, তখন তো আমি বুঝবো যে এখানে যেহেতু আমি পথটা বাধা, আমি যেতে পারছি না, তাহলে আমি অন্য একটা প্রসেসে যাই, ঠিক আছে, যে আমি আমার গন্তব্যস্থানে পৌঁছাবো। তো সেম আমি যদি শরীরের নর্মাল কিভাবে আল্লাহ তাআলা গঠন করছে, কিভাবে কোন অঙ্গ কোথায় থাকে এবং তারা কিভাবে কাজ করে, এটা যদি নর্মাল প্রসেসটা আমি জানি, তাহলে এর মাঝখানে কোনো অ্যাবনর্মাল জিনিস হলে তাহলে আমরা ধরতে পারবো। ব্যাপারটা হচ্ছে এটাই, কথাটা বোঝাচ্ছে যে কোনো অস্বাভাবিকতা হচ্ছে কিনা বা কোন রোগ, সহজ কথা হচ্ছে রোগ বা ডিজিজ। রোগের ইংরেজি কি? ডিজিজ, DISEASES, মনে থাকবে, ডিজিজ। তাই এখানে বলতে যে দেহের গঠনগত এবং কার্যগত এই মাঝখানে কোনো অস্বাভাবিক হচ্ছে কিনা। অস্বাভাবিকতা মানে কি? কোনো ধরনের কোনো প্রবলেম হচ্ছে, দ্যাট মিন্স কোনো রোগ হচ্ছে বা কোনো ডিজিজ। সুতরাং অ্যানাটমি এবং ফিজিওলজি পাঠ করলে আমাদের রোগ নির্ণয় করা সহজ। যখন আপনি রোগটা জানবেন যে হয়েছে, তাহলে আপনার নির্ণয় করাটা সহজ। যখন রোগ নির্ণয় করাটা সহজ হয়ে যাবে তখন কিন্তু আপনার রোগের চিকিৎসা করাটাও সহজ। এটাই ব্ল্যাক দিয়ে লেখেন, ইয়া বোঝা যায় না, লাইটিং মানে ও আচ্ছা আচ্ছা, সরি আচ্ছা আচ্ছা, মানে এটা বুঝতে পারছি যে আপনি দেখতে অসুবিধা হচ্ছে ওখানে ই হচ্ছে, লাইটে হ্যাঁ 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 হ্যাঁ, না তা তো অবশ্যই অবশ্যই। তাহলে কি বলছে এখানে যে ফলে রোগের চিকিৎসা করাটাও সহজ। এজন্য অ্যানাটমি এবং ফিজিওলজি চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ একটা বিষয়, ঠিক আছে, বোঝা গেল। এই কোশ্চেনটা অনেক সময় আসে যে অ্যানাটমি ফিজিওলজি কাকে বলে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যানাটমি এন্ড ফিজিওলজি। তা এরপরে যখন আপনাদের এক্সাম হবে, যার 3 মাস হোক বা 6 মাস হোক যারাই আছেন, প্রশ্নটা আর করব কোশ্চেন এই যে এটাই, অ্যানাটমি এন্ড ফিজিওলজি, ডিফাইন অ্যানাটমি এন্ড ফিজিওলজি, ডেসক্রাইব দ্য ইম্পর্টেন্স অফ অ্যানাটমি এন্ড ফিজিওলজি, মানে 1 নম্বর এবং 2 নম্বর। হ্যাঁ, কোশ্চেন দেওয়া আছে এখানে, সবগুলো কোশ্চেন কিভাবে আসবে সেটা দেওয়া আছে, ঠিক আছে। এখন আসেন, এখন হচ্ছে আপনাদের এটা তো আমরা গেলাম, এই কোশ্চেনটা যখন আসে তখন টাচ করবেন, কারণ এটা সহজ, চেষ্টা করবেন, কারণ অ্যানাটমি আপনার 100 মার্কের পরীক্ষা হয়, ঠিক আছে। তো 20টা কোশ্চেন লিখতে হয়, 5 মার্ক, 5 20 100, ঠিক আছে। কোশ্চেন হয়তো থাকবে আপনার 24 অথবা 25টা, 24 25 এতটাও থাকে না, হ্যাঁ ও থাকতেও পারে, ঠিক আছে, আপনার মোটামুটি এরকমই থাকে। তো আপনি ওর মাঝখান থেকে বেছে বেছে করবেন, ঠিক আছে, যেটা আপনার সুবিধা হয়। এই একটা শিটের উপর একটা একটা সাবজেক্ট এক এক দিনে পরীক্ষা হবে এবং 100 মার্কের হবে, এবং শীটগুলো আলাদা আলাদা এরকম একটা, ঠিক আছে। মনে করেন একটা শীটের উপর আপনার 100 মার্কের হবে, এরপর অন্য সাবজেক্ট যেটা সেই অনুযায়ী। এখন দেখেন বলছে যে মেনশন দ্য নেম অফ দ্য সিস্টেম অফ দ্য হিউম্যান বডি, এটা তো আপনাদের ওইদিন পড়ায়নি, তাই না? তাহলে এটা একটু আলোচনা করি, তাহলে আপনাদের জন্য একদম মানে নতুন হবে। এখানে দেখেন বলছে প্রথম দিন সাধারণত আমরা এটাই আলোচনা করি, এরপরে এরপরে সিস্টেমের মধ্যে যাই, কারণ কি প্রথম দিনই আপনাদের আসলে এতটা কষ্ট করে আসা আর এসে এখন পড়াশোনা করা এটাই ডিফিকাল্ট, ঠিক আছে। তারপর আবার সকাল 9টার সময়, শীতের সকাল, উঠে আসা কষ্ট হচ্ছে না? আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনার মানে এই কথাটা বলছে আপনার খুব ভালো লাগছে, যে আসলে কষ্ট হচ্ছে, স্বাভাবিক, আমারও কষ্ট হচ্ছে। এখন দেখেন, তাহলে প্রথম দিন এটুকু আমরা পড়াই, ওই দিন ওনাদেরকে পড়াইছিলাম একটা সিস্টেম, ওটা আপনাদের আবার পড়াবো, সমস্যা নেই, ঠিক আছে। এখন দেখেন এখানে প্রথমে বলছে মেনশন দ্য নেম অফ দ্য সিস্টেম অফ দ্য হিউম্যান বডি, হোয়াট দ্য মিনস অফ হিউম্যান বডি। হিউম্যান মানে কি? মানুষ। তার মানে হিউম্যান বডি মানে মানুষের মানব দেহ, সহজ কথা হচ্ছে ভালো বাংলায় কি বলে, মানব দেহ। মানব দেহের যে সিস্টেমগুলো আছে সেগুলো নাম লেখো, এটাও আসে কোশ্চেনটা, এটাও ভালো কোশ্চেন। এবং এটা যেটা হয় সেটা হচ্ছে 11টা সিস্টেমের নাম, আপনি যদি বানান ভুল না করেন এবং সুন্দর করে লিখতে পারেন তাহলে অটোমেটিক্যালি আপনার মার্কসটা ফুল পাওয়া যায়, ঠিক আছে। দেখা যায় 5 মার্ক, তো অনেক সময় 5 দিয়ে দেওয়া সম্ভব এখানে। এখন দেখুন কি বলছে এখানে, মেনশন দ্য নেম অফ দ্য সিস্টেম অফ দ্য হিউম্যান বডি, তার মানে মানব দেহের যেসব সিস্টেমগুলো আছে, যে সিস্টেম দ্বারা আমরা এই যে চলতেছি, আমরা সবকিছু কার্যকর করতেছি, আমাদের দেহ চলতেছে, সেই সিস্টেমগুলোর নাম বলে। এখন টোটালি 11টা সিস্টেমই এই শীটের মধ্যে আছে, ঠিক আছে। এটা ভাস্ট আলোচনা করব যখন আমরা একটা একটা সিস্টেম পড়বো, যেমন আপনাদের ইউরিনারি সিস্টেম পড়াইছি, তখন ইউরিনারি সিস্টেমে আমরা জানছি কিভাবে ইউরিন হচ্ছে বা জমা হচ্ছে, কিভাবে কোন কোন অঙ্গ দিয়ে বের হয়ে যাচ্ছে, এগুলো আমরা জানছি। তার মানে একটা সিস্টেম যখন আমরা ধরবো, একটা সিস্টেম এক এক দিনই সাধারণত পড়ানো হয়, তো ওই দিন যখন ধরবো তখন আপনারা ভাস্টলি মানে বেশি করে ওই দিন আলোচনা করবো। এখন শুধু আপনারা নামটা জানবেন,
যে কোন সিস্টেমের মধ্যে কি আছে, কারণ কি এই নামগুলো একদমই আপনাদের কাছে নতুন। দেখেন প্রথমটা কি লেখা আছে, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ না, ডাইজেস্টিভ কথাটা কোথা থেকে আসতেছে, ডাইজেশন। ডাইজেশন মানে কি, বা ডাইজেস্ট মানে কি, হজম। তার মানে আমি কিছু না বুঝলেও বুঝতে পারছি যে ডাইজেস্টিভ সিস্টেমে আমার হজম বা পরিপাক নিয়ে কিছু একটা বোঝাচ্ছে। তো ডাইজেস্টিভ মানেটা কি, ডাইজেস্টিভ মানে হচ্ছে আপনার পরিপাক তন্ত্র, তাই না? বাংলা লেখাটা জরুরি না, ঠিক আছে? পরীক্ষার সময় আপনি ইংলিশটা লিখলেই হবে, মানে মেডিকেল টার্মটা লিখলেই হবে, বাংলাটা লেখা লাগবে না, এখানে আপনার বোঝার জন্য দেওয়া হয়েছে। তাহলে প্রথম সিস্টেমটার নাম আমরা কি বললাম, ডাইজেস্টিভ সিস্টেম। এরপরে দেখেন লিখছে রেসপিরেটরি। রেসপিরেটরি কথা কোথা থেকে আসতেছে, রেসপিরেশন। রেসপিরেশন মানে কি, শ্বাস প্রশ্বাস, ঠিক আছে? তাহলে দ্বিতীয়টা কি, রেসপিরেটরি। এখান থেকে রেসপিরেটরি বানান দেখেন, এগুলো প্রচুর বানান ভুল হয়। বানান সব সময়, যেহেতু এগুলো নতুন ওয়ার্ড, বড় ওয়ার্ড ছোট করে পড়বেন। ডাইজেস্টিভ আমি এভাবে লেখার কারণই হচ্ছে আপনার কেন লিখতেছে, এটা তো লেখা এখানে আছে, কেন বোর্ডে লিখতেছে, যাতে আপনাদের এভাবে পড়তে সুবিধা হয়। ডাইজেস্টিভ। রেসপিরেশন দেখেন, রেসপিরেটরি দেখেন, রেসপিরেটরি, এভাবে ছোট ছোট করে পড়বেন, হ্যাঁ? সিম্বলগুলো ভাগ করে নেবেন, তাহলে হবে কি জানেন, মুখস্থ করতে সুবিধা হবে। নাহলে রেসপিরেটরি একবারে মুখস্থ করা কিন্তু ডিফিকাল্ট, বানানটা ভুল হয়, ঠিক আছে? তাহলে এখানে আমাদের কি হয়, শ্বাসতন্ত্র। তার মানে এখানে আমরা কিভাবে শ্বাস নিচ্ছি, প্রতিনিয়ত কিভাবে শ্বাস ছাড়তেছি, কোন কোন অঙ্গগুলো আমাদের এর মাঝখানে বা অর্গানগুলো কাজ করতেছে সেটা, ওকে? এরপরে সিস্টেমটা কি বলছে, কার্ডিওভাস্কুলার না, কার্ডিও। এখন দেখেন কার্ডিও, কার্ডিও মানে হচ্ছে হৃৎপিণ্ড, ঠিক আছে? হার্ট মানে কি, মানে হৃৎপিণ্ড তো আমাদের বাংলা শব্দ, হার্ট কি ইংলিশ শব্দ, কিন্তু মেডিকেল টার্মে এসে কি হয়ে যায়, কার্ডিও বলে না, কার্ডিও স্পেশালিস্ট বা কার্ডিয়াক সার্জন, ঠিক আছে? ওটা দেখে আমরা কিন্তু বুঝি যে হ্যাঁ ডেফিনেটলি উনি হার্টের চিকিৎসাই করে থাকেন। তো কার্ডিও মানে কি, তাহলে আমি বুঝলাম হার্ট বা হৃৎপিণ্ড। এখন আছে কি কার্ডিও ভাস্কুলার। ভাস্কুলার মানে হচ্ছে দেখেন ভেসেল। ভেসেল মানে আপনার হচ্ছে আমাদের যে শিরা, ঠিক আছে? শিরা মানে ভেইন, সহজ কথা হচ্ছে ভেইন, ঠিক আছে? মনে থাকবে আমাদের যে ভেইন, এখানে কিছু জিনিস থাকে ভেসেলের মধ্যে, আপনার আছে শিরা, উপশিরা, এরকম বিভিন্ন বলি না আমরা। তারপরে এখানে আছে আর্টারি, কিছু ভেইন আছে, ঠিক আছে? কিছু আপনার ক্যাপিলারি আছে। তার মানে কিভাবে ওখানে আমরা রক্ত আসতেছে, কিভাবে সারা শরীরে রক্ত ছড়াচ্ছে এবং সারা শরীরের মাধ্যমে হার্ট কিভাবে টিস্যুগুলোতে ছড়াই দিচ্ছে, এটা। তাহলে কি ভাস্কুলার কথাটা কোথা থেকে আসতেছে, ভেসেল থেকে, মনে থাকবে। তার মানে কার্ডিওভাস্কুলার মানে হচ্ছে হৃৎপিণ্ড, এবং হৃৎপিণ্ডের সাথে যেই ভেসেলগুলো আছে, যে শিরা উপশিরাগুলো আছে, সেটা নিয়ে এই সিস্টেমের আলোচনা। বোঝা যাচ্ছে? আচ্ছা, কষ্ট হচ্ছে? আচ্ছা, বলেও বলেন, সত্যি কথা বলবেন, ঠিক আছে? হলেও বলেন হ্যাঁ হচ্ছে তো কি হয়েছে, আমি খেয়ে ফেলবো, কিছু তো করবো না তাহলে। আচ্ছা, এরপরে দেখেন পরের সিস্টেমটার নাম হচ্ছে ইউরিনারি। ইউরিনারি কথা কোথেকে আসতেছে, ইউরিন, ঠিক আছে? তো সেখান থেকে কি আসতেছে, ইউরিনারি বানান দেখেন, NARY, হ্যাঁ? ইউরিনারি সিস্টেম, আর বারবার আমি লিখতেছি না, হ্যাঁ? সিস্টেম তো সিস্টেম। তো ইউরিনারি সিস্টেম তার মানে আমার এখানে আমি কি বলতেছি, এখানে আমার মূত্র তন্ত্র। তার মানে কি, তন্ত্র মানে তো মানে সিস্টেম মানে তো তন্ত্র, আর ইউরিনারিতে বোঝাচ্ছে যে এখানে আমার কিভাবে আমাদের শরীরে মূত্রটা তৈরি হচ্ছে, কোথায় জমা হচ্ছে, কিভাবে বের হয়ে যাচ্ছে, এই সিস্টেমের আলোচনা গেল। এরপরে বলছে রিপ্রোডাক্টিভ সিস্টেম। রিপ্রোডাক্টিভ মানে প্রজনন, ঠিক আছে? কিভাবে এই যে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীতে নিয়ে আসছে, এটা কিভাবে আমাদের শরীরে আমরা একটা আল্লাহ তাআলা কিভাবে একটা মানে বাচ্চা প্রথমে মায়ের গর্ভেই হয়, সেই ঘরে যে যে জিনিসগুলো লাগে সেটা হচ্ছে আপনার রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে পড়বে, বা কিভাবে প্রজনন হয় সেটার জন্য যা যা আছে সেটা রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে। এরপরে দেখেন মাসকুলোস্কেলেটাল, ঠিক আছে? এটা একটু দেখেন, হ্যাঁ, মাস, ঠিক আছে? কুলো এভাবে লিখবেন, দিয়ে একটা হাইফেন দিবেন ছোট। যখন আপনি একসাথে লিখতে যাবেন মাসকুলোস্কেলেটাল, বানান ভুল হবে, এভাবে লিখবেন মাসকুলো দিয়ে একটা হাইফেন দেন, তারপরে স্কেলেটাল, সবাই নিচে দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখেন, মাসকুলো স্কেলেটাল, ঠিক আছে? এখন আসেন মাসকুলো মানে কি আর স্কেলেটাল মানে কি। মাসকুলো হচ্ছে কথাটা কোথা থেকে আসতেছে, মাসেল থেকে, মনে থাকবে শরীরে যে আমাদের এত মাসেল, এই মাসেল। আর স্কেলেটাল মানে হচ্ছে আপনার কঙ্কাল। কঙ্কাল বানান কি ভুলে গেছি তো বাংলা, অনেক শব্দ দিয়ে এরকম এরকম
তাহলে উমো কো আপা কঙ্কাল। আচ্ছা 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 মনে পড়ছে মনে পড়ছে। মানে আসলে অনেকে এই না লিখে লিখে বাংলা কঠিন, ঠিক আছে। হ্যাঁ আমরা তো সাধারণত দেখা যায় যে এখন যদি কাউকে কোনো টেক্সটও পাঠায় সেটাও হচ্ছে বা ইংলিশে পাঠায়, তাই না? মানে ইংলিশ বলতে ইংলিশ না, বাংলায় পাঠায়, বাট টাইপ করে তো ইংলিশ ওয়ার্ড দিয়ে বাংলিশ যেটা আমরা লিখি। এখন তো ইংলিশটা শর্ট হয়ে গেছে না কিরকম মানে যে হ্যাঁ যা ধরেন যে রাইট যদি লিখি তাহলে কি লিখি আর 8 লিখে দিই, রাইট, ঠিক আছে। তো এগুলো করতে করতে এতটাই আমাদের আমাদের এভাবেই বাংলা লিখি, তাই না? স্বাভাবিক। হ্যাঁ যে আমি লিখলে আমি কি লিখবো, এটাই লিখবো, স্বাভাবিক, তাই না? এরকমই তো লিখতে 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 এখন হয়েছে কি বাংলা একদমই অনিশ্বর বিসর্গ অঙ্গ সব ভুলে গেছি, ঠিক আছে। এখন আসলে ভুলে গেছি। এরপরে কি আছে মাসকুলোস্কেলেটাল। তাহলে মাসকুলো কথাটা কোথা থেকে আসতেছে? মাসেল থেকে, মনে থাকবে MASCLE, মাসেল থেকে। আর স্কেলেটাল হচ্ছে কঙ্কাল, পুরো কঙ্কালটা। তো মাসকুলোস্কেলেটাল হচ্ছে আপনার, তাহলে মাসেল এবং কঙ্কাল নিয়ে আমাদের যে সিস্টেমটা নিয়ে আলোচনা সেটা, তার মানে কি চলনতন্ত্র। এই যে আমরা চলতেছি কিভাবে, আমাদের শুধু বোনস থাকলে হবে না, শুধু হাড় থাকলে তো শক্ত জিনিস, ওগুলোকে মুভ করাবে কে? মাসেল। এই যে আমি বারবার এরকম করতেছি, এখানে আমার মাসেল আছে, লিগামেন্ট আছে, এগুলোর মাধ্যমে আমাদের চলন তন্ত্র গঠিত হয়, ঠিক আছে। এরপরে বলছে কি এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমটা হচ্ছে কি দেখেন, অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কিছুই বোঝা যাচ্ছে না, এন্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে কিছু বোঝা যাচ্ছে না। এন্ডোক্রাইন হচ্ছে আপনার হরমোন। হরমোন কথাটার নাম তো আমরা সবার সাথে পরিচিত, হরমোন রিলিজ হয়, আমরা শুনছি না যে এই হরমোনের জন্য এটা যে আমাদের চুল কাটিয়ে আবার বাড়ে, নখ কাটিয়ে আবার বাড়ে, তারপরে এই যে আপনার চোখ দিয়ে পানি পানি পড়ে, এগুলো আমাদের। তারপরে আমরা অনেক সময় হঠাৎ করে রেগে যাই, আবার অনেক সময় আমাদের খুব ভালো লাগতেছে, আবার অনেক সময় আমাদের দুঃখ লাগতেছে। হ্যাঁ, এক একটা আমাদের মুড সুইং করে এক এক সময়। তো এগুলো আমাদের হরমোন রিলিজের কারণে, ঠিক আছে। যার শরীরে যে দেখবেন অনেক মানুষ হচ্ছে অনেক রাগী, আবার অনেক মানুষ অনেক কেন, তার মানে তার ওই হরমোনটা বেশি কাজ করে, ঠিক আছে, তার উপরে। তারপরে বলে না যে এই যে অনেকের হচ্ছে চুল বাড়ে বেশি, কারণ কম, কেন? তার মানে হচ্ছে তার ওই সিস্টেমের কারণে যেই হরমোনগুলো আমাদের দরকার হয়। বা অনেকে আমার হঠাৎ করে অনেক রেগে গেলাম বা আমার রাগ অনেক বেশি, অনেকে বলে যে মানে আমার শরীরের ভিতরে ওই রাগের জন্য যে হরমোনটা মানে কাজ করে সে বেশি রিলিজ হচ্ছে, মানে বেশি হচ্ছে, যার জন্য আমার শরীরের রাগটা বেশি হচ্ছে বা কোনো কারণে রাগটা বেশি হচ্ছে। বা আবার অনেক সময় ঘুমটা না ঠিক আপনার, এই যে আমি ধরেন আপনার আবার অনেক সময় আমাদের অনেক মুড সুইং করে ভালো ভালো লাগতেছে, ঠিক আছে, ওটা মানে আমার ওই হরমোন আমার উপরে বেশি কাজ করতেছে, ঠিক আছে, এটা ডিপেন্ড করে। এখন এটা গেল। এরপরে বলছে ইমিউন সিস্টেম। ইমিউন সিস্টেম, ইমিউন কথাটা এখন এই সময় করোনার সময় বারবার আসতেছে, তার মানে কি রোগ প্রতিরোধ। ইমিউন মানে কি রোগ প্রতিরোধ, এই করোনার টাইমে বেশি আসতেছে। ইমিউন মানে রোগ প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা আমাদের শরীরে আসলেই যে সবকিছু, মানে ভাইরাস তো আমাদের চারিদিকে কোটি 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 ভাইরাস, আর আমরা যে পরিমাণ বাংলাদেশে বাস করি, যে ধুলা ময়লার মধ্যে, ঠিক আছে, তাতে তো আপনারা মনে করেন যে জীবাণু আর জীবাণু আপনি দেখতে পাচ্ছেন না। যদি এখানে একটা মাইক্রোস্কোপ নিয়ে এরকম করে সবার চোখে দেখা যেত তাহলে দেখতেন যে সব জীবাণুই ভরা। তাই বলে কি আমরা কি সবসময় অসুস্থ হচ্ছি? এগুলো কি সবসময় আমাদেরকে হার্ম করতেছে? করতেছে হার্ম, ঠিক আছে, কিন্তু আমাদের শরীরে আল্লাহ তাআলা অটোমেটিক এটার প্রতিরোধ করার ক্ষমতা দিয়ে দিছে, যে ওরা ওদের সাথে ফাইট করার মতো ক্ষমতা রাখে। যে করোনার সময় কি হচ্ছে, ধরেন করোনা ভাইরাসটা দেখতে কেমন, এরকম এরকম টাইপের দেখেন না, এরকম এরকম টাইপের। হ্যাঁ, তো ও আমার শরীরে গেল, ও গিয়ে তো ডেফিনেটলি বসে থাকবে না, আমার যেসব সিস্টেম আছে সেসব সিস্টেমের মধ্যে তো হ্যাম্পার করার চেষ্টা করবে, এটা তো ওর কাজ। তো এরপরে ও যখন কেমন সিস্টেমটা মানে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন, ধরেন আমি হচ্ছে মিরপুর 10-এর সাপোজ, ধরেন আপনি মাস্টার বা কোনো কিছু, ঠিক আছে, বা এটা আপনার এলাকা থাকে না এরকম। এখন বাইরের একটা গুলশান থেকে বা অন্য এলাকা থেকে একজন এসে এখানে মাতব্বারি করবে, আপনার ভালো লাগবে? লাগবে না। তো সেম আমাদের দেহের সিস্টেমটা এরকম, আমাদের দেহে যারা আছে রোগ প্রতিরোধের জন্য তারা ভালোভাবে নিজেদের মধ্যে ব্যালেন্স ভাবে আছে, আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে। বাইরে থেকে এসে ও আমার সিস্টেমের মধ্যে এটা ওটা সমস্যা করবে, তখন তো এদের ভালো লাগবে না, তখন এসে কি উল্টো অ্যান্টিবডি বলে না, যে অ্যান্টিবডি, ওই অ্যান্টিবডি এসে এদের সাথে তখন ফাইট করার চেষ্টা করে। ফাইট করলে যেটা হয়, যদি আল্লাহর রহমতে এটাকে ধ্বংস করে দিয়ে দিতে পারে, ঠিক আছে, তাহলে তখন আর আপনার আস্তে আস্তে পেশেন্ট সুস্থ হয়ে যায়। কিন্তু অনেক পেশেন্ট কেন মারা যাচ্ছে, কারণ এরা ওদের সাথে পারতেছে না, ঠিক আছে, এরকম সিস্টেমটা। মানে ইন জেনারেল যদি নর্মাল ভাবে সেন্স করে চিন্তা করেন তাহলে সিস্টেম তো অনেক কিছু, এদের তো অনেক কথাবার্তা আছে, অনেক কিছু আছে, কিন্তু নর্মাল এরকম যে আমার এলাকায় তুমি আসবা, এসেই করবা, ক্ষমতাদারি করে সবকিছু ধ্বংস করে দিয়ে যাবা বা তোমার করে নিয়ে নেবা, তা তো হবে না। তখন এসে অ্যান্টিবডি আল্লাহ তাআলা অটোমেটিক দিয়ে দিছে, ওরা ওদের সাথে ফাইট করে। এরপরে ওরা যখন আস্তে আস্তে হয়ে যায়, মানে বডি থেকে আস্তে আস্তে যখন ভাইরাসটা একদম
ডিসমিস হয়ে যায়, মানে ওরা যখন আস্তে আস্তে আর থাকে না, বা ওদের যে অ্যাক্টিভ ওটা যখন আর নেগেটিভ হয়ে যায়, মানে ওরা তো 100 সময় পজিটিভ থাকে। অনেকে দেখবেন যে টেস্ট করতেছে 4 বারই পজিটিভ আসছে, ঠিক আছে, কিন্তু সে কিন্তু সুস্থ। কেন? তার মানে তার শরীরে ভাইরাসটা আছে কিন্তু ইনঅ্যাক্টিভ, মানে কাজ করতেছে না, ও এমনি আছে, ঠিক আছে, কিন্তু ও আছে, ঠিক আছে, এরকম। তো এরকম ওরা ফাংশন নেই, তো এরকম ধরনের, তার মানে ওকে অলরেডি করে ফেলছে, কিন্তু ও এখনো আছে, অনেকের শরীরে এরকম থাকে, এরকম থাকতেই পারে, কিন্তু তাহলে যে ভয় করতে হবে তা না। তো এই যে সিস্টেম, কিভাবে আমাদের শরীরে রোগ প্রতিরোধ হচ্ছে, কি কি জিনিস লাগতেছে, সেটার জন্য যে মানে যে সিস্টেমের মধ্যে আলোচনা করা, সেটা কি ইমিউন সিস্টেম। এরপরে বলছে দেখেন একটা আরেকটা, আচ্ছা দেন ইমিউন সিস্টেমের পরে এটা দেখেন লিম্ফ্যাটিক সিস্টেমটা দেখেন। হ্যাঁ, আর লিম্ফ্যাটিক সিস্টেমটার মধ্যে কিছু লিম্ফ নোড আমাদের শরীরে থাকে, কিছু লিম্ফ নোড কখনো হয়তো শুনে থাকবেন বা খেয়াল করে দেখবেন যে আপনি হঠাৎ করে ঠান্ডা ঠান্ডা লাগলে আমাদের গলার এখানে ফুলে যায়, বা অনেক সময় এখানে ফুলে যায়, কিছু একটা নড়ে এখানে, হ্যাঁ, কিছু নোডের মতো থাকে, এরকম লিম্ফ নোড। নোড বলতে এরকম গোল, যেটা এরকম দিলে এদিকে যায় আবার এদিকে দিলে, অনেক সময় জ্বর হলে দেখবেন বগলের নিচে ফুলে যায়, ঠিক আছে, তার মানে ওখানে আমাদের কিছু নোড আছে, ওগুলো আমাদের ইমিউন সিস্টেমে। সবসময় মনে রাখবেন লিম্ফ্যাটিক সিস্টেম যেটা, লিম্ফ্যাটিক, হ্যাঁ, এটা হচ্ছে ইমিউন সিস্টেমের একটা পার্ট, মানে ইমিউন সিস্টেমের একটা পার্ট হচ্ছে আপনার লিম্ফ্যাটিক সিস্টেম। ইমিউন সিস্টেমের মধ্যে যেমন আমাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতার জন্য বিভিন্ন জিনিস আছে, লিম্ফ্যাটিক সিস্টেমটাও তাই। তার মানে আমার শরীরে কিছু নোডগুলো থাকে যারা আমাদের এগুলোতে হেল্প করে, মানে ইমিউন সিস্টেমের জন্য হেল্প করে, বুঝতে পারছেন? এই নোডগুলো অনেক সময় যখন আমার ঠান্ডা লাগে, জ্বর লাগে, তখন এই যে রোগ প্রতিরোধ করার ক্ষমতা এদের যে আছে, তখন এদের হ্যাম্পার হয়, তখন এরা এই যে ফুলে যায়, নাহলে বিভিন্ন রকম সমস্যা হয়। অনেক সময় ক্যান্সার পেশেন্টদের এগুলো ফুলে যায়, তখন দেখলে ডায়াগনোসিস করা যায় যে এই ধরনের প্রবলেম তার হতে পারে, ঠিক আছে। এগুলো তখন এই রোগ প্রতিরোধ ক্ষমতাগুলো আর ঠিক মতো কাজ করে না, তো তখন ওরা ইমব্যালেন্স হয়ে যায়, তখন দেখা যায় যে ফুলে যাচ্ছে, নাহলে ব্যথা হচ্ছে, এই ধরনের জিনিসগুলো, ঠিক আছে। দেখবেন অনেক সময় ঠান্ডা লাগলে এই দুই পাশে অনেকই হয়ে যায়, অনেক সময় এরকম এখানে ফুলে যায় হঠাৎ করে, বা এখানে কিছু একটা মনে হচ্ছে যে নড়তেছে, হ্যাঁ, অনেক সময় বকুলের নিচেও খেয়াল করে দেখবে। ওকে, তাহলে এটা হচ্ছে ইমিউন সিস্টেম, লিম্ফ্যাটিক সিস্টেমে ইমিউন সিস্টেমের একটা পার্ট। আরেকটা দেখেন ইন্টারগিউমেন্টারি, হ্যাঁ, ইন্টারগিউমেন্টারি, একটু বানানটা দেখেন, ইন্টারগিউমেন্টারি, টিআরআই না টিআরআই, ঠিক আছে। এভাবে একটু শর্ট করে পড়বে। এটা কি আবরণ? আবরণ বলতে এর মাঝখানে একটা আবরণ বলতে কিন্তু আমরা সিম্পলি বুঝতে পারতেছি কি, আমাদের এই যে স্কিন, আমাদের হেয়ার, নেল, এগুলো কি ভুরু, এগুলো সব আমাদের কি বাইরের পোর্শন না, এটা দিয়ে তো আমাদের শরীরে আপনার আবরণ হয়ে আছে। এই আবরণটা এর মধ্যে আলোচনা করা হয়, ঠিক আছে। এরপরে বলছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেম মানে স্নায়ু মানে নার্ভ। এই যে আমাদের সেন্সেশন, আমি ধরেন আপনাকে যদি এখন একটা মারবো না, ঠিক আছে, যদি মারি তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন, মারলাম আমি আপনাকে, আস্তে মারলেও আপনি বুঝতে পারবেন, জোরে মারলেও বুঝতে পারবেন। এই যে সেন্সেশন কোত্থেকে আসতেছে, ঠিক আছে, আমার সেন্সেশন লাগতেছে না সবকিছু, বা এখানে বাতাস দেখা যায়, দেখা তো যায় না, বাট ওই ফিল, গরম দেখা যায় না, বাট ওই ফিল, এই যে সেন্সেশন গুলো আমাদের শরীরে বিভিন্ন রকম আছে, ঠিক আছে। এটাই হচ্ছে। তারপরে আমাদের পেইন হয় না কোনো কিছু, সব থেকে কষ্ট আমাদের কি শরীরের মধ্যে কোনো কিছু হলে ব্যথা। এই ব্যথা যে আমরা দেখা যায় না, তো অনুভব করতেছেন, হ্যাঁ আমার এখানে ব্যথা, এইগুলো কোত্থেকে আসতেছে? নার্ভাস সিস্টেমের মধ্যে, নার্ভ থেকে, ঠিক আছে, মনে থাকবে। তাহলে এই 11টা সিস্টেম একটু উপর থেকে নিচ পর্যন্ত নামগুলো সবাই পড়ে দেখেন, উচ্চারণ ঠিক মতো করতে পারতেছেন কিনা, না হলে আমাকে বলেন যে উচ্চারণ, কারণ বড় বড় ওয়ার্ড তো, নতুন নতুন ওয়ার্ড, উচ্চারণ করতে অসুবিধা হইতেই পারে। নাম 7 নম্বরটা কি? এন্ডোক্রাইন। এন্ডোক্রাইন, ইন্ডো না কিন্তু, হ্যাঁ, এন্ডো বানানগুলো এরকম কিন্তু এভাবে উচ্চারণ করতে হবে, এন্ডোক্রাইন। হ্যাঁ, দেখলে মনে হচ্ছে না এরকম হলে ভালো হতো, এ দিয়ে এন্ডো, এরকম হলে ভালো হতো না, না এন্ডোক্রাইন, ঠিক আছে, ইন্ডো না কিন্তু, ঠিক আছে। ইমিউন, ইমিউন, এভাবে দেখেন ছোট করে উচ্চারণ করেন, ইমিউন, হ্যাঁ, তো এভাবে উচ্চারণ করে তো না, ইমিউন, ইমিউন, ঠিক আছে। হ্যাঁ, ইন্টারগুমেন্টারি, লিম্ফ্যাটিক, লিম্ফ্যাটিক, হ্যাঁ, নতুন লিম্ফ্যাটিক, লিম্ফ্যাটিক, হ্যাঁ, নার্ভাস সিস্টেম। কারণ উচ্চারণগুলো যদি ঠিক না হয় শুনতে খুবই অড লাগবে, হ্যাঁ। তাহলে কি ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, কার্ডিওভাস্কুলার, ইউরিনারি, রিপ্রোডাক্টিভ, মাসকুলোস্কেলেটাল,
এন্ডোক্রাইন, ইমিউন, ইন্টারকমেন্টারি, লিম্ফ্যাটিক, নার্ভাস। আচ্ছা লিম্ফ্যাটিক নার্ভাস। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন এইটুকু তো আমরা পড়লাম, তাহলে অল্প একটুখানি ডাইজেস্টিভ সিস্টেমটা শুরু করি। ঠিক আছে, অল্প, বেশি না। বেশি একদিনে পড়ে ফেললে মাথায় কিছু থাকবে না, এমনি এতগুলোর নাম পড়ছেন, ঠিক আছে, তখন দেখা যাবে যে সব মাথার উপর দিয়ে যাচ্ছে। এখন দেখেন ডাইজেস্টিভ সিস্টেম তো আমরা একটু আগে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, হ্যাঁ, এটা একটু সরাই দিয়ে, সমস্যা নেই, এটা সরাই দিয়ে দেন, হ্যাঁ পিছাই দিয়ে দেন, হ্যাঁ। এরপরে দেখেন এরকম কি বলছে, ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে? আমরা তো এখানে কিছু না জানলে এটুকু জানি যে এখানে আমাদের খাদ্য পরিপাক হয়, এরকম কোনো কিছু। তো এখানে মুখস্থ করার এমন কোনো কিছু নেই, আপনি জানলেই নিজের ভাষায় লিখতে পারবেন, ঠিক আছে। তাহলে কি প্রথম এটা একটা সিস্টেম, এটা তো আমি জানি, তাহলে কি লিখবো? দেহের যে সিস্টেম দ্বারা খাদ্য পরিপাক হয়, পরিপাক হওয়া মানে কি হজম হওয়া, সেটা সেইখানে সেটাকে কি বলে? ডাইজেস্টিভ সিস্টেম বলে। তাহলে কি দেহের যে সিস্টেম দ্বারা খাদ্য পরিপাক হয় বা হজম হয় তাকে কি বলে? ডাইজেস্টিভ সিস্টেম বলে। খাদ্য থেকে খাদ্য আছে, আমরা খাদ্য কেন খাই? কি দরকার আমাদের খাদ্য খাওয়ার? আমাদের খাদ্যে কি দরকার? আমাদের খাদ্য কি দেয়? আমাদের পুষ্টি দেয়, এনার্জি দেয়, তাই না? সেরকম ব্যাপার। সেরকম এগুলো এগুলো খাই আমরা কিসের জন্য? আমাদের শরীর তো এনার্জি লাগবে, এনার্জি ছাড়া আমরা চলতে পারবো না। সকালবেলা একবার না খেয়ে দেখেন তো দুপুর পর্যন্ত ওয়েট করতে কি পরিমাণ কষ্ট হয়, তাই না? এখন এই খাদ্য যে আমরা খাই, এক এক খাদ্যে এক এক রকম জিনিস থাকে, কোনোটা শর্করা থাকে, কোনোটা আমিষ থাকে, কোনোটা স্নেহ থাকে, আবার কোনোটা ভিটামিন, মিনারেল, এগুলো আমাদের দরকার হয়। তাই বলছে যে খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলি বের করার প্রক্রিয়াকে কি বলে? ডাইজেশন বা পরিপাক বা হজম। ঠিক আছে, কোশ্চেন আসে ডাইজেস্টিভ সিস্টেম কাকে বলে? তাহলে কি লিখবেন? দেহের যে সিস্টেম দ্বারা খাদ্য পরিপাক হয় তাকে ডাইজেস্টিভ সিস্টেম বলে। খাদ্য থেকে খাদ্যের উপাদানগুলি বের করার প্রক্রিয়াকে কি বলে? ডাইজেশন বা পরিপাক বা হজম। বোঝা গেল? ওকে, এখন আসে আচ্ছা আমি কাশতেছি, ঠিক আছে, ভয় পাচ্ছেন না তো কেউ? না না না, ভয়ের কিছু নেই, আমার এমনি কাশি লাগতেছে, সকাল থেকে পানি খাইনি তো এই জন্য। আর এই যে কথা বললে আপনার হচ্ছে ই হয়তো কাশি একটু লাগে, একদম গলা শুকায় যায় না, একদম গলা শুকায় যায়, তো এই জন্য ভয় পাওয়ার কিছু নেই। করোনা টরোনা আমার হয়নি, ঠিক আছে, কারণ এখন তো যেখানেই আপনার কাশি দেয় সেই মানুষ একদম তাকায় থাকে এইভাবে, এই যে কিছু একটা, হ্যাঁ এরকম হয়নি, ভয় পাওয়ার কিছু নেই। আর আমার অলরেডি হয়তো বা হয়েও গেছে, আমি যতদূর আমার মনে হয়, ঠিক আছে। যদি আমি টেস্ট করি নাই, টেস্ট করাটা ঝামেলা ছিল, এই জন্য ওই সময় টেস্ট করা হয়নি, কিন্তু আমার কাছে মনে হয় যে আমার হয়ে গেছে। এখন আল্লাহ পাকই জানে, হতেও পারে নাও হতে পারে, হওয়ার চান্সই বেশি, কারণ যে পরিমাণ মানুষের সাথে আমরা থাকি, এতদিনে হয়ে যাওয়াটাই স্বাভাবিক, ঠিক আছে, না হওয়ার কিছু নেই। এটা আসলে আপনাদের কার কার হয়েছে? সবারই হয়েছে, উই ডোন্ট নো। বাংলাদেশে এরকমই অবস্থা, ঠিক আছে, বাংলাদেশে এরকমই অবস্থা যে আমরা হয়ে গেছে, অনেকে টেস্ট করছে, অনেকে টেস্ট করে দেয়, টেস্ট করলে জানতে পারবেন, না টেস্ট করে যাবেন, বাট হওয়ার চান্স বেশি। আমাদের সমস্যা নেই, আমাদের সবার অ্যান্টিবডি ঠিক আছে। এটাই তো মানে সেটার কথা বলছি। আপনি 16 ডিসেম্বরে দেখছেন মানে ঢাকা শহরের কোনো মানুষই মনে হয় ঘরে ছিল না, ইভেন আমিও ছিলাম না, ঠিক আছে। আমি তো আমার কথাই আগে বলে দিয়ে দিচ্ছি যে মানে এত পরিমাণ মানুষ, আমি শুধু তাকায় দেখলাম মানে যে এটা যদি এখন লাইভ ভিডিও করে ফরেন কান্ট্রি কেউ দেখে বাইরে, ওরা ওখানে হার্ট অ্যাটাক করে মারা যাবে। এরা করেটা কি রে ভাই? মানে ওদের তো এখনো রেস্ট্রিক্টেড, কিছু কিছু জায়গায় লকডাউন হয়ে গেছে, ফ্রান্সে যেমন লকডাউন হয়ে গেছে এত ইয়ার, আমরা কি করতেছি বলেন? বরং আমাদের যে 2 মাস লকডাউন ছিল না, আমার কাছে মনে হচ্ছে পুরো ফালতু, তখন না দিলেও হতো, ঠিক আছে। বরং ওই সময় মাত্র 4 জন পেশেন্ট পাওয়া গেছিল, তখন লকডাউন দিছে, আর যখন অলরেডি হাজার হাজার মানুষের মতো চলে গেছে তখন সবকিছু ওপেন করে দিছে। তাহলে কি মানে? ঠিক আছে, ব্যাপারটা কন্ট্রোল করলে একদম প্রথম থেকে সে প্রপারলি কন্ট্রোল করতে হবে, আর না করলে বাংলাদেশে আর সম্ভব না আসলে। এখন দেখেন এরপরে বলছে ডাইজেস্টিভ সিস্টেমের অর্গানগুলি কি কি। অর্গান মানে কি? অঙ্গ। এখন সিম্পলি চিন্তা করেন, আমরা খাই কোথা থেকে? খাবার আমাদের শুরু হয় কোথায়? মুখ। একদম সিম্পল বিষয়, মুখ থেকে শুরু হয়, তাই না? তাহলে মুখ, এই যে মুখ হা করে আমরা খাই, এই ভিতরের এই পোর্শনটার নাম কি? ওরাল ক্যাভিটি, ঠিক আছে। ওরাল মানে কি? মুখ, ক্যাভিটি মানে গর্ত বা কোনো ফাঁকা জায়গাটাকে বোঝায়, মানে হা করলে কি হয়? ভিতরে আমার ফাঁকা থাকে না, ঠিক আছে, এই জন্য বলছে ওরাল ক্যাভিটি। ওকে, এরপর আপনি চিন্তা করেন যদি আপনার জিহ্বা না থাকে, এখন আপনি খাবার খেলেন, সাপোজ চিন্তা করেন সবাই একটা পেয়ারা বা আপেল খাচ্ছি আমরা, দাঁত আছে, চিবাই ফেললাম, ঠিক আছে। চিবানোর পরে এটা আমরা কিভাবে গিলতেছি? সাপোজ চিন্তা করেন আমাদের জিহ্বা নেই, মাফ করো আল্লাহ, হ্যাঁ, জিহ্বা নেই, যেসব পেশেন্টের জিহ্বা নেই তাদের খাওয়া কিন্তু খুব মুশকিল। তাহলে এই খাবারটা কিভাবে গিলবো? চিন্তা করেন তো, আপনি গিলতে পারবেন না, কিন্তু গিলা তো সহজ না, ঠিক আছে। জিহ্বাটা আমাকে কি করতেছে? চারিদিকে মুভ করতেছে না,
এই যে আমি কথা বলতেছি চারিদিকে মুভ করতেছে না, কন্টিনিউয়াস আমার থুতু বের হচ্ছে না, ঠিক আছে? তো আমি গিলতেছি কিভাবে, ও কিন্তু আমাকে গিলতে সাহায্য করতেছে। তাহলে কি আসবে, খাওয়ার পরে মানে ওরাল ক্যাভিটি, মুখ দিয়ে খেলাম, ঠিক আছে? খাওয়ার পরে টাং বা জিহ্বা, ঠিক আছে? টাঙ্গু না কিন্তু, টাং, টাং বানানটা একটু অন্যরকম, টাং, TONGUE, মনে থাকে জানো, হ্যাঁ? টাঙ্গু না কিন্তু। ওকে, গেল। টান টাং মনে থাকবে বানান, টাঙ্গু উচ্চারণ করলে কিন্তু খবর আছে। টান আর ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো সম্পর্ক আছে? কি ল্যাঙ্গুয়েজ? বলে না যে মাদার টাং মাতৃভাষা। ও আচ্ছা আচ্ছা। মাতৃভাষা। তো মাতৃভাষা কেন বলে? ভাষার জন্য। আল্লাহ, কই যাব? না না, আমি ওটা বলছি না, আমি বলছি যে টান আর ল্যাঙ্গুয়েজ। না 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 জিহ্বার না, মধ্যে আর ওই ইয়ার মধ্যে সম্পর্ক আছে কিনা? সম্পর্ক তো অবশ্যই আছে। আমরা কেন যুদ্ধ করছি? মাতৃভাষার জন্য। এই যে কথা বলতে আমি জিহ্বা নেই, সাপোজ আপনি উচ্চারণ করেন, তো আপনি সাপোজ চিন্তা করেন, আপনি চিন্তা করেন যখন আমি মানে কথা বলি, এই যে কথাটা বলছি, কথা বলতেছি, আমার জিহ্বাটা কিন্তু উপরের তালুতে লাগতেছে, নিচের তালে দাঁতের সাথে বাড়ি খাচ্ছে, হ্যাঁ? এইভাবে আর গলা দিয়ে স্বর্ণালী বের হচ্ছে। এই যে শব্দটা আমার বের হচ্ছে, এক শব্দটা তুমি আ করতেছে এরকম, ঠিক আছে? ক বলতেছি, ক বলতে গেলে কিন্তু অবশ্যই আপনি স্বরনালী থেকে আসতেছে, কিন্তু একটা ওয়ার্ড উচ্চারণ করতে গেলে বাধা। ধরেন আপনি সাপোজ গিটারের এত টিউন কেন থাকে? তাহলে ধরো আমার যদি জিহ্বা না থাকতো তাহলে সারাদিন আমি আই করতাম হয়তো, ঠিক আছে? কারণ আমার জিহ্বা লাগতেছে না উচ্চারণ করার জন্য, এটা উচ্চারণ করার জন্য আমার জিহ্বা লাগতেছে না। সাপোজ আপনি চিন্তা করে দেখেন, আমাকে তো কিন্তু বাকি আর কথা, এই যে কথাটা উচ্চারণ করতেছি তার জন্য কিন্তু আমার কটা উচ্চারণ করার জন্য অবশ্যই জিহ্বা লাগতেছে। তাহলে কেন? এটা জিহ্বাটা তো খুবই ইম্পর্টেন্ট, এই জন্য তো মাতৃভাষার জন্য আমরা এই যুদ্ধ করছি, কেন? এটার জন্যই তো।